বিয়ের লাল বেনারসি শাড়ি পরে বিয়ের কোণে রাস্তার মাঝে উপুড় হয়ে পড়ে আছে। মাঝরাতে এই রাস্তা দিয়ে গাড়ি খুব কমই চলাচল করে। কোনো গাড়ি যদি যায় তাহলে একদম এই মেয়েটির উপর দিয়ে যাবে, এটা নিশ্চিত। অন্যদিকে লেট নাইট পার্টি করে অর্ধমাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছে ইহসান। হঠাৎ করে সে লক্ষ্য করলো রাস্তার মাঝে কেউ একজন পড়ে আছে। প্রথমে মাতাল হয়ে ভুল দেখছে ভাবলেও পরে ভালো করে তাকিয়ে দেখে না, সে ঠিকই দেখছে। কিন্তু এত রাতে রাস্তায় কে এভাবে থাকবে? আর যার হোক, কোনো সুস্থ মানুষ এভাবে পড়ে থাকবে না। ইহসান গাড়িটা থামিয়ে দিল। লাল শাড়ির মতো কিছু একটা দেখতে পেল সে। ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। একটা মেয়ে নববধূর সাজে রাস্তায় উপুড় হয়ে পড়ে আছে। চারপাশে রক্তে লাল সাগর হয়ে আছে। ইহসান কিছুটা ঘাবড়ে গেল। কি করবে বুঝতে পারছিল না সে। কোনো উপায় না পেয়ে মেয়েটিকে ঠিক করে দেখল মুখ দিয়ে অনেক রক্ত ঝরছে, মুখ রক্তে লাল হয়ে আছে। ইহসান ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে মেয়েটির নাড়ি পরীক্ষা করে। না, এখনো বেঁচে আছে। সে আর এক মুহূর্ত দেরি না করে মেয়েটিকে কোলে তুলে নিল। গাড়িতে বসিয়ে দিয়ে একদম সোজা হসপিটালে। মেয়েটিকে ওটিতে নিয়ে যাওয়া হলো। ইহসান বাইরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর একটি নার্স এসে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, ভেতরে মেয়েটি আপনার কে হয়? ইহসান কি বলবে বুঝতে পারছে না। এখন যদি বলে রাস্তার এমন অবস্থায় পেয়েছে তাহলে পুলিশ কেস করতে বলবে। পুলিশ কেস করলে ইহসানকেই প্রথম দোষী করবে, কারণ সে ড্রাঙ্ক। এছাড়া অনেক লেট হতে পারে। নার্স কোনো উত্তর না পেয়ে আবার জিজ্ঞেস করলো, কি হলো, চুপ করে আছেন কেন? বলুন কি হয়। স্ত্রী, আমার সদ্য বিয়ে করা স্ত্রী। আচ্ছা, ওনার অবস্থা খুবই মারাত্মক। যে কোনো সময় যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আপনি আপনার আর ওনার বাড়ির লোকদের জানিয়ে দিন। ওনার অনেক রক্ত বের হয়েছে আর রক্ত ছাড়া কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। আপনি রক্তের ব্যবস্থা করেন। নার্স এত কিছু বলে চলে গেল। ইহসান জোরে একটা ঘুষি মারল দেওয়ালে। তারপর একাই একা বলতে লাগলো, খুব মহান শাস্তি ইচ্ছে করছিল না, এখন সাজো মহান। খুব বড় মুখ করে বলে দিলি স্ত্রী হয়, কিন্তু তুই তাকে চিনিসও না, নামও জানিস না। রাস্তায় পড়েছিল হসপিটালে, এটাই অনেক, আর কিছু করতে পারবো না। ইহসান এগুলো বলে চলে যেতে নিলেই আবার থেমে গেল। সে আবার নিজে নিজে বলল, এগুলো তুই কি বলছিস ইহসান? তুই একটা মানুষ হয়ে একটা মেয়েকে এত বড় একটা বিপদের মুখে ফেলে চলে যাবি? ভেবে দেখ, তোর ঘরেও কিন্তু একটা বোন আছে। যদি তার সাথেও এমন কিছু হয় তাহলে তুই কি পারবি এভাবে একা ফেলে যেতে? ইহসান এগুলো নিজেকে বলে পকেট থেকে একটা ফোন বের করে কাকে যেন কল করলো। 3 ঘন্টা পর ওটির লাইট অফ হলো। ডক্টর বের হয়ে আসলেন। ইহসান এগিয়ে এলো। ডক্টরকে জিজ্ঞেস করলো, ডক্টর কেমন আছে? এখনো সুস্থ আছে তো? ঠিক হয়ে যাবে তো? রিল্যাক্স, আমরা আমাদের মতো করে চেষ্টা করছি আর সাকসেস হয়েছি। আর তা শুধুমাত্র সম্ভব হয়েছে আপনার জন্যই। আপনি যদি ঠিক সময় মতো রক্তের ব্যবস্থা না করতেন তাহলে ওনাকে হয়তো বাঁচানো যেত না। এখন কেমন আছে? দেখুন, উনি মাথায় মারাত্মকভাবে চাপ খেয়েছেন, তার সাথে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তা আগামী 5 ঘন্টার ভিতরে যদি না ফিরে তাহলে হয়তো উনি কোমায় চলে যাবেন। আর যদি জ্ঞান ফিরেও তারপরেও কিছু আশঙ্কা থেকে যায়। কিসের আশঙ্কা? উনি হয়তো ওনার সমস্ত স্মৃতি শক্তি হারিয়ে ফেলবেন। এখন শুধু দোয়া করেন ওনার যেন এমন কিছু না হয়, ভালোই ভালোই জ্ঞান ফিরে আসে আর সব কিছু আগের মতোই মনে থাকে। আমি আসি এখন। ডক্টর চলে যাবার পর ইহসান চুপচাপ সিটে বসে পড়ে। মেয়েটিকে কেবিনে নিয়ে যাওয়া হচ্ছে। সমস্ত মাথা ব্যান্ডেজ করা, হাতে স্যালাইন আর মুখে অক্সিজেন মাস্ক লাগানো। ইহসানের কেন জানি মেয়েটির জন্য মায়া হলো। এক ধ্যানে তাকিয়ে আছে মেয়েটির দিকে। হঠাৎই তার ফোন বেজে উঠল। হ্যালো মা, বলো। কই তুই? এত রাত হয়ে গেছে, এখনো তুই বাসায় আসিসনি কেন? মা, আসলে আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে আসছি, তুমি টেনশন করো না। আর বাবাকে একটু সামলে নিও, আমি 2-3 দিনের জন্য ঘুরতে যাব। হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যান কবে হলো? মা, তুমি তো জানোই আমরা এভাবেই হুটহাট প্ল্যান করি। আচ্ছা এখন রাখি, ফ্রেন্ড ডাকছে। ইহসান মাকে মিথ্যে বলে তাড়াতাড়ি ফোন কেটে দেয়। তারপর একটা শ্বাস ফেলে কেবিনে চলে আসে। ইহসানকে কেবিনে দেখে ওই নার্সটা বলে, আপনি একা? বাড়ির লোকদের জানান নাই? আসলে ওর বাড়ির লোক বলতে কেউ নেই,
আর আমার বাবা মা দেশের বাইরে গেছে ঘুরতে। ও আচ্ছা, ওনার দিকে একটু খেয়াল রাখবেন। জ্ঞান আসার সাথে সাথে আমাকে ডেকে দিবেন। হুম। আচ্ছা, ওনার নাম কি? আসলে রিপোর্ট বা অপারেশন কিছু লেখা হয়নি তাই। ইহসান আবারও চুপ হয়ে গেল। সে তো নিজেই জানে না মেয়েটির নাম কি। নার্স আবারও জিজ্ঞেস করলো। কি হলো বলুন? আনায়া। ইহসান অজান্তেই নামটা বলে দিল। নার্স নামটা লিখে নিয়ে চলে গেল। ইহসান মেয়েটির দিকে তাকিয়ে আবার বলল, আনায়া। ইহসান ওয়াশরুমে চোখ মুখে পানি দিয়ে আসলো। এতক্ষণে টেনশনে তার নেশা কেটে গেছে। কেবিনের সোফায় বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেল বুঝতে পারল না। সকালের কাঁচা রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই আনায়ার মুখ ভেসে উঠল। সাথে সাথেই মনে হলো ডাক্তারের বলা কথাগুলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 5 ঘন্টা পূরণ হবার আর মাত্র কয়েক মিনিট বাকি। চোখ মুখে পানি দিয়ে 1 কাপ চা নিয়ে কেবিনে ফিরে আসলো ইহসান। রুমে এসে চা চুমুক দিতে নিবে তখনই দেখলো আনায়ার হাত নাড়া দিচ্ছে, চোখের পাতা মিটমিট করছে। ইহসান এক দৌড়ে নার্সের কাছে গেল। তারপর নার্সকে নিয়ে কেবিনে আসলো। নার্স এসে পরপর 2টো ইনজেকশন পুশ করে দিল। ইহসান আনায়ার পাশে বসেছিল। আনায়া এখন জোরে জোরে শ্বাস নিচ্ছে। খপ করে ইহসানের হাত শক্ত করে ধরল। নার্স ডাক্তার দুজনেই আনায়ার জন্য ব্যস্ত হয়ে গেল। আনায়ার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। সে খুব শক্ত করে ইহসানের হাত ধরে আছে। হঠাৎ করে আনায়া একদম নীরব হয়ে গেল। চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে পড়ল। ইহসানের হাতটাও নরম অনুভব করতে লাগলো। সবার মনে ভয় অনুভব হতে লাগলো। কিন্তু না, আনায়ার জ্ঞান ফিরে আসলো। আনায়া চোখ খুলে চারপাশ ভালো করে দেখছে। সব অপরিচিত মুখ। সে কোথায়? কে এনেছে? সে এসব কিছু বুঝতে পারছে না। তখনই ইহসানের দিকে চোখ গেল। ইহসান একটা জোর করে মুচকি হাসি দিল। ডাক্তার আনায়ার অক্সিজেন মাস্ক খুলে দিয়ে বলল, কি এসব? কি করে হলো? আনায়া বুঝতে পারছিল না কি হয়েছে। সে বোকার মতো তাকিয়ে আছে। তখন নার্স বলল, ভাগ্যগুণে এমন একটা হাজবেন্ড পেয়েছেন। বিয়ের প্রথম দিনই এমন অ্যাক্সিডেন্টের পরও। নার্সের কথা শুনে আনায়া ইহসানের দিকে তাকালো। ইহসান একটা জোর করে হাসি দিল। আনায়া জিজ্ঞেস করলো, আমার কি হয়েছে? আমি এখানে কেন? আমার কি হয়েছে? ডাক্তার আর নার্স একজন আরেকজনকে তাকিয়ে দেখে তারপর ইহসানের দিকে তাকায়। ইহসান বুঝতে পারে আনায়া সবকিছু ভুলে গেছে, তার কিছু মনে নেই। ডাক্তার ইহসানকে সাইডে ডেকে নিয়ে বলে, প্লিজ ওনাকে এত বড় একটা অ্যাক্সিডেন্টের কথা বলবেন না। এমনিতে এত বড় একটা ঝুঁকি গেল, এখন যদি এইসব শোনে তাহলে আরও ঘাবড়ে যাবে। তাতে ওনার ব্রেইনে আরও চাপ পড়তে পারে। আই হোপ আপনি বুঝতে পেরেছেন। ইহসান কি বলবে বুঝতে পারছিল না। চুপচাপ দাঁড়িয়েছিল। ডাক্তার আর নার্স চলে গেল। আনায়া উঠে বসতে নিলেই ইহসান তাড়াতাড়ি করে ওকে আটকিয়ে দেয়। দুজন একদম দুজনের কাছাকাছি চলে আসে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আনায়া বেডে শুয়ে আছে, ঘুমাচ্ছে। ইহসান ওর দিকে তাকিয়ে আছে। কি মায়া মায়া চেহারা। ও আজ পর্যন্ত অনেক মেয়ে দেখেছে, আর অনেক মেয়ের সাথে মিথ্যে সম্পর্কও করেছে, কিন্তু আজ পর্যন্ত এমন মায়া চেহারার কাউকে ওর চোখে পড়েনি। যার চোখে দেখেছিল সে আর এখন সাথে নেই। হঠাৎ করে আনায়া ঘুমের মাঝে হালকাভাবে নড়াচড়া করে উঠল। কপালে ঘাম জমে আছে। ইহসান আনায়ার হাত ধরে জোরে জোরে ডাক্তারকে ডাকতে লাগলো। ডাক্তার এসে আরেকটা ঘুমের ইনজেকশন পুশ করে দিল। ইহসান ডাক্তারকে জিজ্ঞেস করলো, আনায়া ঘুমের মাঝে এমন করছিল কেন? কোনো সমস্যা? এমন প্রায় সময় হবে, কারণ ওনার স্মৃতিগুলো বারবার মনে আসতে চাইবে, কিন্তু মনে করতে পারবে না। আর যতদিন পর্যন্ত মনে করতে পারবে না ততদিন এমন প্রায়ই হবে। আপনাকে বিষয়টা নিয়ে সতর্ক থাকতে হবে। আরেকটা কথা, ওনাকে এত বড় একটা অ্যাক্সিডেন্টের কথা কোনোভাবেই বলবেন না, তাহলে উনি ঘাবড়ে যাবেন। আর কিছু মনে করার জন্য প্রেশার দিবেন না। এক কথায় কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করা যাবে না। কিন্তু ডক্টর, ও তো আমাকে কি নিজেরই তো কিছু মনে নেই, তাহলে কি করে কি করব? ওনাকে আস্তে আস্তে মনে করানোর চেষ্টা করবেন, কিন্তু আগে ঠিক মতো সুস্থ হোক। আমি আসি এখন। ডাক্তার চলে যেতে নিলে ইহসান ডেকে বলে, আজকে কি আমরা বাড়ি যেতে পারবো? যেতে পারবেন ঠিকই, কিন্তু
খেয়াল রাখবেন, সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু পরই বের হয়ে যাব। যা ভালো বুঝেন। ডাক্তার চলে গেল। ইহসান আনায়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলো। আমি জানি না তোমার নাম কি, তোমার পরিচয় কি, কেন এত মায়া হচ্ছে তোমার জন্য। যতদিন পর্যন্ত না তুমি সুস্থ হচ্ছ, সবকিছু মনে না হচ্ছে, ততদিন পর্যন্ত তুমি আমার স্ত্রী হয়ে থাকবে, আর আমার স্ত্রী হয়ে আমার বাড়িতে থাকবে। ইহসান আর আনায়া গাড়িতে। আনায়া হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। ইহসান বারবার আনায়ার দিকে তাকাচ্ছে। আনায়া চোখ খুলতেই ইহসান চোখ সরিয়ে নেয়। আনায়া জিজ্ঞেস করে, আমার কেন কিছু মনে পড়ছে না? আমার কেন লাগছে আপনাকে আমি চিনি? আপনার সাথে আমার কোনোদিন দেখা হয়নি। আনায়া, তুমি প্লিজ এখন এসব ভেবো না, তোমাকে ডক্টর এসব ভাবতে নিষেধ করেছে। গাড়ি থামান। আনায়ার কথা শুনে ইহসান অবাক হয়ে জিজ্ঞেস করলো, হোয়াট? গাড়ি থামাতে বলেছি। ইহসান গাড়ি থামায়। আনায়া গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়ায়। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। ইহসান এসে ওর পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আনায়া, কি হয়েছে? কোনো সমস্যা? ইহসানের কথার কোনো জবাব না দিয়ে সোজা জড়িয়ে ধরে আনায়া। ইহসান একদম স্তব্ধ হয়ে যায়। আনায়া কাঁদতে কাঁদতে বলে, প্লিজ বলুন না আমার সাথে কি হয়েছে। আমি কেন কিছু মনে করতে পারছি না। আমরা একে অপরের কি হই? আনায়া, কান্না করে না, তুমি একটু সুস্থ হও, আমি তোমাকে নিজ থেকে সবটা বলবো। শুধু আপাতত এতটুকু জেনে রাখো, আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। হোয়াট? আপনি এসব কি বলছেন? ঠিকই বলছি। আমরা ভালোবেসে কালকেই বিয়ে করেছিলাম, কিন্তু ইহসান আর কিছু বলতে নিবে তার আগেই একটা জিপ এসে ব্রেক করে তাদের সামনে। জিপ থেকে কতগুলো ছেলে এসে ইহসানের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে আনায়ার দিকে তাকায়। তাদের মধ্যে একটা ছেলে ইহসানকে বলে, আরে ব্যাস, কালকে রাতে ছিল এক পাখি, আজকে দেখি অন্য পাখি। আর কত পাখি নিয়ে খেলবি তুই? কিছু পাখি তো আমাদেরকেও দিতে পারিস। ইহসান শান্ত গলায় বলে, সাজু, তুই এখান থেকে ভালোই ভালোই চলে যা, নয়তো। আর একটা ছেলে এসে ইহসানের বুকে ধাবা দিয়ে বলে, নয়তো কি রে? তুই এসব করতে পারিস আর আমরা করলেই দোষ? ইহসান বলল, দেখ, গায়ে হাত দিবি না। কেন, গায়ে হাত দিলে কি করবি তুই? বলে আর একবার ধাবা দিতে নিবে তার আগেই ইহসান ওর হাত ধরে মোচড় মারে। এরপর একের পর একটাতে ইচ্ছে মতো মারতে শুরু করে। আনায়া ভয় পেয়ে যায়। সে গাড়ির পিছনে গিয়ে গুটিয়ে বসে পড়ে। ইহসান মারামারি শেষ করে সাইডে তাকিয়ে দেখে আনায়া নেই। চারপাশ ভালো করে দেখে, কোথাও নেই। পিছনে ফিরতেই দেখে শাড়ির আঁচল ভেসে আছে। ইহসান ওর কাছে গিয়ে বলে, আনায়া, কি হয়েছে তোমার? তুমি এখানে এভাবে বসে আছো কেন? আনায়া কোনো উত্তর করলো না, ভয়ে কাঁপছে। ইহসান বসে আনায়ার কাঁধে হাত রাখতেই আনায়া তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর উঠে দাঁড়িয়ে বলে, আপনি ধরবেন না আমাকে। আপনি একটা গুন্ডা, মারামারি করেন। আনায়া, তুমি ভয় পেয়েছো? আনায়া আর উত্তর দিতে পারল না, মাথা ঘুরে পড়ে যেতে নিল। ইহসান দৌড়ে গিয়ে ওকে কোলে নিয়ে নিল। হায়দার ম্যানশনে সবাই একসাথে বসে ডাইনিং টেবিলে খাবার খাচ্ছিল। তখনই কলিং বেল বেজে উঠল। মিসেস হায়দার দরজা খুলতেই অবাক হয়ে গেল। আস্তে আস্তে সবাই এসে সদর দরজার সামনে এসে দাঁড়ালো। ইহসান আনায়াকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সামনে তার বাবা মা বোন দাঁড়িয়ে আছে। কাজের মেয়েটা একটা বালতি হাতে দাঁড়িয়ে আছে। ইহসানের মা মিসেস হায়দার জিজ্ঞেস করলো, এই তুই কাকে নিয়ে এসেছিস আর কি হয়েছে ওর? মা, আমি তোমাকে সব বলবো, আগে আমাকে ওকে রুমে নিয়ে যেতে দাও। ইহসান এই বলে ভিতরে চলে যেতে নিলেই ইহসানের বাবা মিস্টার হায়দার পেছন থেকে বলল, দাঁড়াও, তুমি কাকে এভাবে কোলে নিয়ে ভিতরে ঢুকছো? তা না বলে তুমি কোনোভাবেই রুমে যেতে পারবে না। বাবা, আমি তো বলছি সবকিছু বলবো, তার আগে ওর জ্ঞান ফেরানোটা দরকার। তুমি কিছু না বলে এই মেয়েকে নিয়ে রুমে যেতে পারবে না। এক অজানা মেয়েকে বাড়ি নিয়ে আসলে, তাও কোলে করে, এখন বেডরুমেও নিয়ে যেতে চাচ্ছ? বলি, লাজ লজ্জা কি ভুলে গেছো, নাকি মান সম্মান ধুলোয় মেশাতে চাচ্ছ?
নষ্ট মেয়েদের সাথে নষ্টমি করো, তা বাইরে করো, বাড়ির ভিতরে আনার সাহস তোমার কি করে হলো? মিস্টার হায়দারের কথা শুনে মিসেস হায়দার চোখ বুজে ফেলল। এহসানের বোন রাত্রি চোখ নিচু করে ফেলেছে। এহসান চিৎকার করে বলল, ব্যাস বাবা, অনেক বলেছ তুমি। তুমি না জেনে এতগুলো কথা বলতে পারো না। ও কোনো নষ্ট মেয়ে না, ও আমার ভালোবাসা, আমার বিয়ে করা স্ত্রী। আর একজন স্বামী তার স্ত্রীকে কোলে করে নিজের রুমে নিয়ে যাওয়ার অধিকার রাখে। এহসান আর কোনো কথা না বলে ডাগে হনহন করতে করতে উপরে নিচের রুমে চলে গেল। এহসানের কথা শুনে বাড়ির সবাই চমকে উঠল। যে ছেলে বিয়ে করার কথা কখনো মাথাতেই আনতো না, সে ছেলে আজকে কাউকে কিছু না জানিয়ে না বলে বিয়ে করলে তো অবাক হবেই। মিসেস হায়দারের সামনে গিয়ে মিস্টার হায়দার চোখ রাঙিয়ে জিজ্ঞেস করলো, তুমি না বলেছিলে ও ফ্রেন্ডদের সাথে ঘুরতে গেছে? তাহলে এসব কি? আর এসব কি বলে গেল ঈশান? তুমি সব কিছুই জানতে, তাই না? মিসেস হায়দার কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি কি করে জানবো? আমি নিজেই তো অনেক অবাক হয়ে আছি এসব দেখে। একদম আমার সাথে অভিনয় করবে না। আমি ভালো করে জানি তুমি এসব জানো। মিস্টার হায়দার মিসেস হায়দারের হাত চেপে ধরে কথাটা বলল। রাত্রি এখন একটু চিৎকার দিয়ে বলল, উফ, তোমরা কি শুরু করেছো বলো তো? সারা জীবনকে তোমরা এভাবে ঝগড়াই করে যাবে? আমার আর ভালো লাগে না তোমাদের রোজকার এসব ঝগড়া দেখতে। রাত্রি কথাগুলো বলে চলে গেল। মিস্টার হায়দার মিসেস হায়দারকে ছেড়ে দিয়ে চলে গেল। আনায়াকে বেডে শুয়ে দিয়ে গালে আস্তে আস্তে করে থাপ্পড় দিতে লাগলো। হাতে মালিশ করে ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। এহসান উঠতে নিবে তার আগেই কেউ একজন ওর সামনে পানির গ্লাস বাড়িয়ে দিল। তাকিয়ে দেখে রাত্রি। রাত্রি বলল, পানিটা ওর মুখে ছিটিয়ে দে, দেখ হয়তো জ্ঞান ফিরবে। ছোট বোনের কথা মতো আনায়ার চোখে মুখে পানি ছিটিয়ে দিল ইহসান। চোখগুলো মিটমিট করছে আনায়ার। চোখ খুলে তাকিয়ে ইহসানকে দেখলো। তার সাথে একটা চশমা পরা মেয়ে দাঁড়িয়ে আছে। ইহসান একটা শ্বাস ফেলল। রাত্রি আনায়ার পাশে বসে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে? আনায়া রাত্রিকে চেনে না, তাই সে একটু দূরে সরে যেতে নিলেই ইহসান বলে, ও আমার একমাত্র ছোট বোন রাত্রি। রাত্রি বলল, আমি তোমার সাথে পরে কথা বলছি, তুমি একটু রেস্ট নাও। ভাইয়া তোকে নিচে যেতে ডেকেছে, বাবা মা। ইহসান বলল, আচ্ছা তুই যা, আমি আসছি। কিন্তু তাড়াতাড়ি আসবি। রাত্রি চলে যেতে নিলেই ইহসান বলে, আচ্ছা শোন, তোর কোনো নতুন ড্রেস থাকলে আনায়াকে দিয়ে যা তো। রাত্রি চলে যেতে গেলে ইহসান আনায়ার দিকে তাকায়। আনায়া এখনো ভয় পেয়ে আছে, তা ওর মুখে স্পষ্ট। ইহসান বলল, আমার মনে হয় তোমাকে সব সত্যটা বলে দেওয়া উচিত, কিন্তু বুঝতে পারছি না কিভাবে শুরু করব। কোন সত্য আর কিসের সত্য? তোমার আর আমার বিয়েটা কালকে সন্ধ্যায় হয়েছিল। তোমার চাচা চাচি তোমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল, কিন্তু তুমি আমাকে ভালোবাসায় আমার সাথে পালিয়ে এসেছিলে। কিন্তু বিয়ে শেষে যখন আমরা বাড়ি আসছিলাম, তখনই আজকের ওই লোকগুলো আমাদের মারতে আসে। আমি ওদের লোকগুলোর সাথে মারামারি করছিলাম, তখনই কেউ একজন তোমার মাথায় আঘাত করে, আর তুমি। আর কিছু বলল না, কারণ ততক্ষণে আনায়ার চোখ ছলছল করছে। ইহসান আনায়ার হাত ধরে বলে, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার আস্তে আস্তে সব মনে পড়ে যাবে। এখন শুয়ে একটু রেস্ট নাও, আমি নিচ থেকে আসছি। আমার চাচা চাচি জোর করে বিয়ে দেবে কেন? আমার বাবা মা কোথায় ছিল? তোমার বাবা মা মারা গেছে আজকে 2 বছর। আনায়া চমকে উঠল তার কথা শুনে। ইহসান বলল, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু সবকিছু আমাদের হাতে থাকে না। আর এখন সবকিছু নতুন করে ভাবো। তুমি বসো, আমি আসছি। ইহসান কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেল। নিচে যেতে মনে মনে বলতে লাগলো, সরি, তোমাকে আমার মিথ্যা বলতে হচ্ছে। আমি জানি না তোমার পরিবারে কে আছে আর কে নেই, কিন্তু এই মুহূর্তে এই গল্প বানানো ছাড়া আর কোনো উপায় আমার ছিল না। ইহসান নিচে নেমে বাবার সামনে দাঁড়াতেই কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিল। পুরো বাড়ি স্তব্ধ হয়ে গেল। ইহসান গালে হাত দিয়ে বাবার দিকে তাকালো। তিনি বলেন, তোকে আমার নিজের ছেলে ভাবতেও ঘৃণা করছে। তুই এতটাই নিচে নেমে গেছিস
যে একটা মেয়েকে জোর করে তুলে নিয়ে এসেছিস। এখনো সময় আছে ঈশান, ওকে বাড়িতে দিয়ে আয়। বাবা তুমি কি বলছো এসব? আমি ওকে তুলে কেন আনবো? আমরা একে অপরকে ভালোবাসি, আর গতকালই আমরা বিয়ে করেছি। তাহলে ওর এই অবস্থা কেন? মাথায় এমন ব্যান্ডেজ কেন? তাহলে শোনো, ইহসান আনায়াকে যে কথাগুলো বলেছিল এখন আবার সেই কথাগুলো বলল। ওর কথা শুনে সবাই অবাক। ইহসানের মা ইহসানের সামনে গিয়ে বলল, এসব করার আগে একটাবার আমাকে বলতে পারতি। আমি আর তোর বাবা মিলে না হয় ওর চাচা চাচির সাথে কথা বলতাম, হয়তো তারা আমাদের কথা মানতো। মা আমার কাছে এত সময় ছিল না, খুব তাড়াতাড়ি হয়ে গেছে সবকিছু। এ মেয়ের বাড়ির ঠিকানা দাও, আমি ওর চাচার সাথে দেখা করতে চাই। মিস্টার হায়দারের কথা শুনে ইহসান ভয় পেয়ে যায়। সে আমতা আমতা করে বলল, বাবা, তো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এমনিতে ওর চাচা চাচি হয়তো রেগে আছে, পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে আমাদেরকে, আর তুমি এখন ওনার সাথে দেখা করতে চাচ্ছ? তাছাড়া আনায়ার আগের কিছু মনে নেই। ডক্টর বলেছে কোনো কিছু নিয়ে যেন চিন্তা না করে। এখন যদি তুমি এসব করো তাহলে আনায়ার আরো ক্ষতি হতে পারে। তাহলে তোদের বিয়ের রেজিস্ট্রেশন পেপার দেখা, তোদের কাবিননামা দেখা। ইহসান এখন আরেকটু ঘাবড়ে যায়। সে কি বলবে বুঝতে পারছিল না। মিস্টার হায়দার আবার আবদার করে, কি হলো, চুপ করে গেলি কেন? দেখা, তোদের বিয়ে হয়েছে। কালকে এত বড় একটা ঘটনার পর ওইসব পেপার কোথায় আছে ভুলে গেছি, কিন্তু তুমি চিন্তা করো না, আমি কালকে রাতের মধ্যেই পেপারটা এনে দিব। ইহসান কথাটা বলে চলে যেতে নিলেই মিস্টার হায়দার পেছন থেকে বলে, শুনে রাখ, কালকের ভিতরে যদি পেপার না দেখাতে পারিস তাহলে তোর কি অবস্থা হবে তুই বুঝতেই পারবি না। ওই মেয়েটার জীবন নিয়ে খেলার তোর কোনো অধিকার নেই, আর তুই যেটা করেছিস তা আমি কখনোই আশা করিনি। আমি তোদের এই বিয়ে কখনোই মেনে নিব না। ইহসানের বাবা কথাগুলো বলে হনহন করে রুমে চলে গেল। ইহসানের মা ইহকালের সামনে এসে বলে, সত্যি করে বলতো মেয়েটাকে। ইহসান একটু বিরক্ত নিয়ে বলল, মা তুমিও। আচ্ছা রাগ করিস না, তুই ওপরে যা, আমি খাবার নিয়ে আসছি। ইহসান নিচের রুমে চলে গেল। রাত্রি তার মার কাছে এসে বলল, ভাইয়া কাউকে ভালোবেসে বিয়ে করেছে। আমি তা বিশ্বাসই করতে পারছি না, যে কিনা নিজের অতীত। রাত্রি চুপ, একদম চুপ। এসব কথা আর কখনো ভুলেও আনবি না। শুকরিয়া আদায় কর সব ভুলে নতুন ভাবে শুরু করার জন্য। রাত্রিকে একবার ধমক দিয়েও কথাগুলো বলল তার মা। রাত্রি বলল, তা ঠিক আছে, কিন্তু তোমার কাছে কিছুটাও অদৃশ্য অদ্ভুত লাগছে না? এত সহজে এত কিছু মেনে নিতে পারছো? আমার কাছে কিন্তু বিষয়টা ঠিক লাগছে না। অদ্ভুত তো আমার কাছেও লাগছে, কিন্তু এসব নিয়ে তোকে ভাবতে হবে না। আরেকটা কথা, এহসানের অতীত নিয়ে দ্বিতীয়বার আমি কোনো কথা শুনতে চাই না। কেন ভয় পাচ্ছ? ওরা যদি দুইজন দুজনকে ভালোবাসে, আর ওই মেয়ে যদি সত্যিই ভালোবেসে ঘর ছেড়ে থাকে, তাহলে এতদিনে হয়তো সবকিছু জানাজানি হয়ে গেছে। ওইটা ওদের ব্যাপার, আমি তোর মুখ থেকে যেন কিছু বের হতে না দেখি। ওই মেয়ের যদি সত্যি কিছু মনে না থাকে তাহলে এসব কথাও মনে থাকবে না। ওরা দুজনই আবার নতুন ভাবে সবকিছু শুরু করুক। তাই যেন হয় মা। রাত্রি কথাটা বলে নিজের মাকে জড়িয়ে ধরল। আনায়া চেঞ্জ করে রুমটাকে ভালো করে দেখছিল। রুমটা তো তেমন গোছানো নেই। টেবিলের উপর রাখা কতগুলো বই গুলিয়ে রাখছে। আলমারি খোলা, জামা কাপড় এলোমেলো হয়ে আছে। বেড থেকে নামতেই একটা বোতল গড়িয়ে এলো। আনায়া বোতলটা হাতে নিতেই একটা বাজে স্মেল আসলো। সাথে সাথে নাকে ধরে জানালা দিয়ে বোতলটা ফেলে দিল। তখনই ইহসানের মা খাবার নিয়ে রুমে ঢুকলো। কি হয়েছে মা, নাক চেপে আছো কেন? আনায়া পেছন ফিরে একটা মধ্যবয়সী মহিলাকে দেখতে পারল। চেনার চেষ্টা করলো কিন্তু পারল না। মিসেস হায়দার কিছুটা আন্দাজ করতে পেরে বলল, আমি ইহসানের মা, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। সকাল থেকে শুনেছি কিছুই খাওনি। ইহসান, ইহসান, ইহসান। আনায়া ভয় পেয়ে ইহসানকে ডাকছে। ইহসান রুমে আসতেই আনায়া দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। ইহসান অনুভব করে আনায়া কাঁপছে। সে বুঝতে পারলো আনায়া ভয় পেয়েছে। সে মাথায় হাত বলিয়ে দিতে দিতে বলল, আনায়া শান্ত হও, উনি আমার মা, খুব ভালো মানুষ।
উনি কিছু করবে না, রিল্যাক্স। আচ্ছা আসো, আমি তোমাকে পরিচয় করিয়ে দেই। মেয়েটা খুব ভয়ে আছে এখন। মা, ওর সামনে কেউ যেন জোরে কথা না বলে, এটা একটু খেয়াল রেখো। আচ্ছা আনায়া, উনি হলেন আমার মা, তোমার শাশুড়ি। সালাম করবে না শাশুড়িকে? আনায়া মাথা তুলে ইহসানের মুখের দিকে তাকালেই ইহসান ইশারা করে বলে সালাম করতে। আনায়া কাঁপা কাঁপা কণ্ঠে সালাম করে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আচ্ছা, তোমার সাথে আমি পরে কথা বলে নিব। এখন এই খাবারটুকু খেয়ে নাও। ইহসান, দেখিস খাবারটা যেন খেয়ে নেয়। মিসেস হায়দার বেডে খাবারটা রেখে চলে গেল। ইহসান নিজ থেকে আনায়াকে সরিয়ে বেডে বসিয়ে দিয়ে বলে, খাবারটুকু খেয়ে নাও, দেখবে দুর্বলতা একটু কমবে। না, আমার খেতে ইচ্ছে করছে না। আনায়া উঠতে নিলে ইহসান ওর হাত ধরে ফেলে, তারপর নিজের সামনে বসিয়ে দেয়। প্লেট থেকে খাবার নিয়ে আনায়ার মুখের সামনে ধরে। আনায়া ইহসানের দিকে তাকালে ইহসান একটা জোর করে মুচকি হাসি দিয়ে খাবারের দিকে ইশারা করলো। আনায়া আর কোনো কথা না বলে খাবারটা মুখে নিয়ে নিল। সন্ধ্যাবেলায় ইহসান ছাদে এসে কাকে যেন কল করলো। দোস্ত, আমি যে কাজটা দিয়েছি সেটা আজকে রাতের ভিতরেই করতে হবে। কাল সকালেই বাবাকে দেখাতে হবে। তুই পারবি তো? আচ্ছা, তাহলে তুই কাল সকালে গেটের সামনে এসে আমাকে একটা কল দিবি। রাখি তাহলে, বাই। আনায়া রাত্রির সাথে বসে আছে। আনায়ার যেন মন ভালো থাকে, তাই রাত্রিকে পাঠিয়েছে ইহসান। এতক্ষণে রাত্রি আর আনায়ার মাঝে মোটামুটি একটা ভাব হয়ে গেছে। রাত্রি বলল, আমি তোমাকে কি ডাকবো সেটা নিয়ে খুব চিন্তায় আছি। কেন, কি হয়েছে? আসলে আমি ভাবি ডাকবো নাকি বৌমনি ডাকবো সেটাই ভেবে পাচ্ছি না। তোমার যেটা ইচ্ছে হয় সেটা ডাকতে পারো। জি ভাবিমণি, আমি তোমাকে ভাবিমণিই ডাকবো। আচ্ছা, তাই দেখো। তো ভাবিমণি, আজকে তো তোমাদের বাসর রাত, প্রস্তুতি কেমন? রাত্রি কথাটা বলে চোখ টিপ মারল। আনায়া একটু লজ্জা পেল। রাত্রি বলল, এখনই এত লজ্জা পাচ্ছ? যখন ভাই আসবে তখন? এসবের কোনো প্রস্তুতি নেই এক্ষুনি। কিন্তু ভাইয়া কি সেটা মানবে? রাত্রি কথা শুনে আনায়া চুপ হয়ে গেল। মুখে একটা মলিন ভাব চলে এলো। সত্যিই তো, এখন যদি ইহসান তার পুরুষত্ব জোর করে খাটায় তখন? রাত্রি আনায়াকে চিন্তিত দেখে বলল, ভাবিমণি, তুমি আমার সাথে চলো তো। কোথায় যাব? গেলেই বুঝতে পারবে। প্রায় 2 ঘন্টা ধরে আনায়াকে রুমে আসতে না দেখে নিজেই রুম থেকে বেরিয়ে খুঁজতে লাগলো ইহসান। সামনে কাজের মেয়ে টুনিকে জিজ্ঞেস করলো, কি রে তোরা আনায়া, মানে তোর ভাবিকে দেখেছিস? ভাই তো দেখছি বউকে চোখে হারাচ্ছে না। বলেই দাঁত মেলিয়ে হাসতে লাগলো। ইহসান একটু রাগ দেখিয়ে বলল, দেখেছিস কিনা বল, এভাবে দাঁত না কেলিয়ে। রাত্রি আপা নিজের রুমে নিয়ে যেতে দেখছিলাম। আচ্ছা তুই যা তাহলে। টুনি নিজের কাজ করতে চলে গেল। ইহসান রাত্রির রুমের দিকে যাচ্ছিল। রুমে ঢোকার আগেই রাত্রি বেরিয়ে আসলো। ইহসান বলল, তুই একা বের হচ্ছিস কেন? আনায়া কোথায়? কেন, কোনো দরকার? না, তেমন কিছু না। ঠিক আছে কিনা দেখতে এসেছিলাম। ঠিক আছে, এখন তুই নিজের কন্যার রুমটাতে যা তো একটু। কেন? ওইখানে কেন যাব? আরে বাবা, ওই রুমের ড্রয়ারে একটা বক্স আছে, নিয়ে আয় তো, দরকার আছে। তোর দরকার তুই করে নে না, আর সর, আমি ওর সাথে দেখা করব। ইহসান ভিতরে ঢুকতে নিলে রাত্রি তার সামনে দাঁড়িয়ে বলে, আরে তুই এইভাবে ভেতরে যেতে পারবি না। বিয়ে করেছিস, এতটুকু তো বুদ্ধি রাখ। একটা মেয়ের রুমে হুটহাট যেতে নেই। আমি তোর ঘরে কি আজকে নতুন যাচ্ছি? উফ, এত কথা বলতে পারবো না। ভাবির জন্য দরকার ছিল বক্সটা, তাই বললাম। আর এখানেও ভাবির কাছে আমাকে থাকতে হবে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি, নিয়ে আসছি। ইহসান চলে যেতে নিলেই রাত্রি পেছন থেকে বলে, ও, যেই ভাবির দরকার শুনলি তখনই চলে যেতে নিলি? আমারটা তো আমাকেই করতে বলে দিচ্ছিলি। ইহসান কথাটা শুনে
চোখ তুলে রাত্রির দিকে তাকালে রাত্রি ভয় পেয়ে রুমের ভিতরে চলে যায়। ইহুসান নিচের কর্নার রুমে যেতেই চমকে ওঠে। পুরো রুম ফুল মোম দিয়ে সুন্দর করে সাজানো, তার চেয়ে সুন্দর করে সাজানো খাটটা। খাটে বসে আছে আনায়া, ফুলের গহনা দিয়ে সাজানো হয়েছে, সাথে লাল লিপস্টিক, অল্প মেকআপ। এই সাজে আনায়াকে দেখে ইহুসান একদম স্তব্ধ হয়ে যায়। দরজা লাগানোর শব্দ শুনে ধ্যান ভাঙে ইহুসানের, আর শুনতে পাই দরজার ওপার থেকে রাত্রি বলছে, সারপ্রাইজটা কেমন দিলাম? তুই মনে করিস না তুই সারপ্রাইজ দিতে জানিস? তুই যেমন আজকে বউ এনে আমাদের সবাইকে সারপ্রাইজ করে দিয়েছিস, আমিও তোর বাসর ঘর আর তোর বউকে সাজিয়ে তোকে সারপ্রাইজ দিয়েছি। কোনো ধন্যবাদ লাগবে না, শুধু সময় মতো আমার কাজ করে দিলেই চলবে। চললাম, বাই অ্যান্ড এনজয়। রাত্রি কথাগুলো বলে বাহির থেকে ওই রুমের কারেন্টের লাইন অফ করে দেয়। অন্ধকারে মোমের আলোতে সারা রুম আলোকিত হয়ে যায়। আনায়ার মনে অজানা এক ভয় কাজ করলেও একরকম ভালোও লাগছে, কারণ তার জানা মতে তার ভালোবেসে বিয়ে করেছে। আর প্রতিটি মেয়েরই এই রাতটা নিয়ে অনেক স্বপ্ন থাকে। ইহুসান কি করবে বুঝতে পারছিল না। ধীরে ধীরে আনায়ার পাশে গিয়ে বসলো। সে কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলো,